বাংলাদেশি পণ্যে যুক্তরাষ্ট্রের ৩৭% শুল্ক আরোপ, পোশাক রপ্তানিতে অশনি সংকেত, চরমভাবে হোঁচট খাওয়ার শঙ্কা বিশ্লেষকদের। দেশ বদলাতে চাইলে পরিচালনা পদ্ধতি বদলাতে হবে, বিমস্টেক ইয়াংজিয়ান ফোরামে বললেন প্রধান উপদেষ্টা। মোদির সঙ্গে বৈঠক আজ। পার্বত্য চট্টগ্রামের সকল সহিংসতার মূল কারণ চাঁদাবাজি, বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এদেশের বিরুদ্ধে ভারতের কিছু মিডিয়ার মিথ্যাচারের অভিযোগ। ঈদ শেষে রাজধানীতে ফিরতে শুরু করেছে মানুষ, নির্বিঘ্নে ফেরার স্বস্তি। সড়ক মহাসড়কে 4 দিনে প্রাণ গেছে অন্তত 60 জনের। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। যুক্তরাষ্ট্রে আমদানি হয় এমন প্রতিটি দেশের পণ্যের উপর কমপক্ষে 10% শুল্ক আরোপ করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর মধ্যে বাংলাদেশি পণ্যের শুল্কের পরিমাণ 15 থেকে বাড়িয়ে 1 লাফে করেছেন 37%। ট্রাম্পের ঘোষণা অনুযায়ী আমেরিকার অর্থনীতিকে পুনর্নির্মাণের উদ্দেশ্যে এই শুল্ক আরোপ। যদিও মার্কিন মিত্র সহ বিভিন্ন দেশকে অযৌক্তিক বলে আখ্যা দিয়েছে, পাল্টা ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছেন বিশ্ব নেতারা। শহীদ আরাফাতের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। That we began to make America wealthy again. যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পণ্যের ওপর 37% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী 9 এপ্রিল থেকে কার্যকর হতে যাওয়া এই শুল্ক আরোপের ফলে বাংলাদেশে তৈরি পোশাক খাতে বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়বে বলে শঙ্কা অর্থনীতিবিদদের। শুধু বাংলাদেশেই নয়, যুক্তরাষ্ট্রের অর্থনীতি পুনর্নির্মাণের নতুন কৌশলের ফাঁদে পড়েছে ভারত, পাকিস্তান, চীন সহ আরও অনেক দেশ। বুধবার হোয়াইট হাউসে সংবাদ সম্মেলনে এই শুল্ক আরোপের ঘোষণা দেন ট্রাম্প। My fellow Americans, this is Liberation Day. দিনটিকে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক স্বাধীনতা দিবস হিসেবে অভিহিত করেছেন ট্রাম্প। বলেন, কয়েক দশক ধরে যুক্তরাষ্ট্রকে কাছের দূরের অনেক দেশ লুটে খাচ্ছে, তাই শুল্ক আরোপের দিনটিকে আমেরিকাকে আবার সম্পদশালী করার দিন হিসেবে স্মরণীয় করে রাখতে চান তিনি। কয়েক দশক ধরে আমাদের দেশকে কাছের দূরের বন্ধু শত্রু নির্বিশেষে বিভিন্ন দেশ লুটে নিয়েছে। বিদেশিরা আমাদের একসময় সুন্দর আমেরিকার স্বপ্নকে ছিন্ন ভিন্ন করে ফেলেছে। আজকের দিনকে আমেরিকান শিল্পের পুনর্জন্ম এবং আমেরিকাকে আবার সম্পদশালী করার দিন হিসেবে স্মরণ করা হবে। বাংলাদেশের প্রধান রপ্তানি পণ্য তৈরি পোশাকের একটি বড় অংশ রপ্তানি হয় যুক্তরাষ্ট্রে। দেশটিতে বছরে বাংলাদেশ থেকে রপ্তানি হয় প্রায় $8.4 বিলিয়ন। গত বছর যুক্তরাষ্ট্রে তৈরি পোশাক রপ্তানি দাঁড়ায় $7.34 বিলিয়ন। তাই এই খাতের ব্যবসায়ীরা উদ্বিগ্ন। বাংলাদেশের পাশাপাশি ভারতের পণ্যের ওপর 26%, পাকিস্তানে 29%, শ্রীলঙ্কার ওপর 44% শুল্ক আরোপ করা হয়েছে। এছাড়া ইউরোপীয় ইউনিয়নের পণ্যের ওপর শুল্ক আরোপ করা হয়েছে 20%। ট্রাম্পের এই নতুন ঘোষণাকে বাণিজ্য যুদ্ধ হিসেবে আখ্যায়িত করেছে অনেক দেশ। মার্কিন মিত্র অস্ট্রেলিয়াও অযৌক্তিক বলে এর সমালোচনা করেছে। এই সিদ্ধান্তকে ভুল বলে অভিহিত করেছে ইতালি। শহীদ আরাফাত, বাংলা ভিশন নিউজ ডেস্ক। বাংলাদেশি পণ্যের উপর 37% শুল্ক আরোপে যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি চরমভাবে হোঁচট খাওয়ার শঙ্কা করছেন রপ্তানিকারকরা। অর্থনীতিবিদরা বলছেন, ট্রাম্পের বাণিজ্য যুদ্ধের নেতিবাচক প্রভাব পড়বে পণ্যমূল্যে। উচ্চ হারে শুল্ক আরোপ দেশটিতে মূল্যস্ফীতি উস্কে দিলে ভোক্তাদের ক্রয় ক্ষমতা কমবে। এর ফলে দীর্ঘমেয়াদী ভুক্তভোগী হবে বাংলাদেশ। আরও জানাচ্ছেন জিয়াউল হক সবুজ। বিশ্বের বিভিন্ন দেশে যত পোশাক রপ্তানি হয় তার প্রায় 50%ই যায় ইউরোপের দেশগুলোতে। একক দেশ হিসাবে সবচেয়ে বেশি 19% পোশাক রপ্তানি হয় যুক্তরাষ্ট্রে। দেশটিতে পোশাক রপ্তানিতে এতদিন 15% শুল্ক দিতে হলেও ট্রাম্পের নতুন বাণিজ্য যুদ্ধের ঘোষণায় বাংলাদেশকে গুনতে হবে বাড়তি শুল্ক। আমাদের প্রায় 17% ট্যারিফ আমরা দিতাম, তার মানে কিন্তু আমাদের অ্যারাউন্ড 54% ট্যারিফ এখন হবে। এটা হচ্ছে আমাদের খারাপ দিকটা, যে আমাদের কস্ট, আমাদের বলতে আমাদের যারা ইম্পোর্টার বা বায়ার তাদের কস্ট বেড়ে যাবে, ওদের রিটেল বাংলাদেশের প্রোডাক্টের রিটেল প্রাইসে বেড়ে যাবে। আর একটু পজিটিভ সাইডটা যদি আবার দেখি, যে অন্য কম্পিটিটর যারা আমাদের আছে তাদের সবারও কিন্তু ট্যারিফ কম বেশি বাংলাদেশের বেড়েছে। যুক্তরাষ্ট্র যত পণ্য আমদানি করে তার প্রায় 9%ই যায় এদেশ থেকে। দেশটিতে বছরে রপ্তানি হয় $800 কোটি পণ্য, যার বড় অংশই তৈরি পোশাক। ডেফিনেটলি আমাদের জন্য এটা মানে এখনও যদি আমরা ওদের সাথে একটা নেগোসিয়েশন করতে পারি বা ওদের যে প্রোডাক্টগুলো আছে সেগুলো যদি আমরা ট্যারিফ কমায় আনি, ইমিডিয়েটলি অ্যাক্ট করি, তাহলেও কিন্তু আমাদের এখানে কমানোর সুযোগ আছে। কোনোভাবেই আমাদের যে কম্পিটিটররা আছে বা যাদেরকে আমরা ভবিষ্যৎ কম্পিটিটর মনে করছি তাদের থেকে আমাদের প্রোডাক্টটাকে এক্সপেন্সিভ করা যাবে না। বিশ্লেষকরা বলছেন, বিভিন্ন দেশের পণ্যের উপর উচ্চ মাত্রার শুল্ক আরোপের ফলে যুক্তরাষ্ট্রের মূল্যস্ফীতি বাড়বে। দীর্ঘমেয়াদে যার ভুক্তভোগী হবে বাংলাদেশ।
এখন যে পরিস্থিতি তাতে আবার একটা নতুন এক ধরনের মেরুকরণ হচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্র যেমন অন্যান্য দেশের উপরে উচ্চ শুল্ক আরোপ করছে, অন্যান্য দেশও মার্কিন পণ্যের উপরে উচ্চ শুল্ক আরোপ করছে। এর ফলে যেটা হচ্ছে, মার্কিন যুক্তরাষ্ট্রে কিন্তু পণ্য মূল্য বেড়ে যাবে এবং মূল্যস্ফীতি বেড়ে যাবার একটা আশঙ্কা করছেন অর্থনীতিবিদরা মার্কিন বাজারে। বৈশ্বিক প্রবৃদ্ধি যদি স্রোতগতি হয় এবং তার কারণে যদি পণ্য চাহিদা, ভোক্তার ক্রয় ক্ষমতা যদি সীমিত হয়ে আসে, তাহলে কিন্তু আমরাও কিন্তু এর ফলে ভুক্তভোগী হব এবং আমাদের রপ্তানিও কিন্তু তখন স্রোত হয়ে যেতে পারে। রপ্তানিতে প্রতিযোগিতার সক্ষমতা বাড়াতে একক দেশের উপর নির্ভরশীলতা কমানো এবং দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির তাগিদ দিয়েছেন বিশ্লেষকরা। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, প্রচলিত ব্যবস্থায় বিশ্বে পরিবর্তন সম্ভব নয়, পরিবর্তন চাইলে পদ্ধতি বদলাতে হবে। ব্যাংককে বিমস্টেক ইয়াংজেন ফোরামে দেয়া বক্তব্যে তিনি বলেন, নতুন সভ্যতা গড়তে চাইলে চাকরির পেছনে না ছুটে তরুণদের উদ্যোক্তা হতে হবে। এদিকে বিমস্টেক সামিটের সাইডলাইনে প্রধান উপদেষ্টার সাথে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দ্বিপক্ষীয় বৈঠক হবে আজ শুক্রবার। রিপোর্ট সৈয়দ আব্দুল মোহিতের। দুদিনের সফর শুরুতে ব্যাংককে পৌঁছে বিমস্টেক ইয়াংজেন ফোরামে যোগ দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সামাজিক ব্যবসা, ক্ষুদ্র ঋণ 3.0 নিয়ে তরুণদের সামনে নিজের মত উপস্থাপন করেন। বলেন, লোভ মানব সমাজকে ধ্বংস করেছে, বিশ্ব বাঁচাতে দরকার নতুন সভ্যতা। প্রধান উপদেষ্টা স্মরণ করে দেন, মানবাধিকারের সাথে একটি দেশের সবকিছু জড়িত। If you want to change the world, you have to change the system. There's no other option for you, no matter how you argue with it. If you go by the same road, you'll always get to the same destination. If you want to go to a new destination, you have to build a new road. নতুন সভ্যতা গড়তে চাইলে চাকরির পেছনে না ছুটে তরুণদের উদ্যোক্তা হতে আহ্বান জানান। You are born as an entrepreneur. So I bring the entrepreneurship at the center. Every child has to grow up as an entrepreneur. Our schooling, our education system change itself. You teach young people to become an entrepreneur, not to become a job seeker. এক প্রশ্নের উত্তরে ডক্টর ইউনূস বলেন, মানুষ মানে সম্ভাবনার টেকসই ভবিষ্যৎ। বাংলাদেশের বিগত সরকারের চিন্তা ছিল মানুষকে কিভাবে দমন করতে হবে, এমন ধারণা পাল্টে নতুন নকশা তৈরি করছে অন্তর্বর্তী সরকার। People's perception in Bangladesh government is a kind of a terror machine. You create trouble for them. It's the purpose of the government is to create trouble, not solve your trouble, but to create new trouble for you. So if you see a government guy, you stay away from him. And that's completely counter to the whole idea of government. So it needs overhauling of great magnitude to make sure that you become, so when you see a government guy, you feel relieved that, okay, I have a government guy next to me. I'll be protected. It takes a lot of practicing, a lot of redesigning inside the government. Hopefully someday we'll be able to do that. এর আগে 7 দেশের আঞ্চলিক জোট বিমস্টেক সম্মেলনে যোগ দিতে ব্যাংককের সুবর্ণভূমি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে ডক্টর মোহাম্মদ ইউনূসকে বহনকারী বিমানটি। বিমানবন্দরে প্রধান উপদেষ্টাকে অভ্যর্থনা জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী কার্যালয়ের সংযুক্ত মন্ত্রী জিরাপরণ সিন্দর পারি। সৈয়দ আব্দুল মোহিত, বাংলা ভিশন, ঢাকা। স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, পার্বত্য চট্টগ্রামের সকল সহিংসতার মূলই চাঁদাবাজি। বৃহস্পতিবার দুপুরে রাঙামাটির বিজিবি সেক্টর সদর দপ্তরে সাংবাদিকদের তিনি বলেন, চাঁদাবাজি বন্ধ করা না গেলে পার্বত্য চট্টগ্রামের সহিংসতা বন্ধ করা সম্ভব নয়। কোর্টসুট পড়া লোকেরাই বড় বড় কথা বলে এসব জিয়ে রাখে বলে মন্তব্য তার। হুঁশিয়ারি দেন, কোনো অবস্থাতেই চাঁদাবাজি সন্ত্রাস বরদাস্ত করা হবে না, কঠোর হাতে এদের দমন করা হবে, কাউকে ছাড় দেওয়া হবে না। বাংলাদেশের মিডিয়া সত্য প্রচারের মধ্য দিয়ে ভারতীয় মিডিয়ার মিথ্যাচারের জবাব দেওয়ার আহ্বান জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। বিজিবির বাঘাইহাট ব্যাটালিয়ন, সাজেক বিওপি ও রাঙামাটি বিজিবি সেক্টর সদর দপ্তর পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সবচেয়ে বড় সমস্যা হচ্ছে হলো চাঁদাবাজি। এখানে যত ধরেন যে সহিংসতা যত বেশি হয় না কেন, চাঁদাবাজি এখানে মেইন সমস্যা। এই চাঁদাবাজি বন্ধ না করতে পারলে এটা কোনো এই সমস্যার সমাধান হবে। পাহাড়ের অবৈধ অস্ত্রটা যত তাড়াতাড়ি সম্ভব এটাকে কি করতে হবে, যদি অবৈধ অস্ত্র ব্যবহার পাহাড় এবং প্লেন কোথাও কিন্তু এটা অ্যালাউড না। প্লাস আপনারা জানেন 5 আগস্টের সময় আমাদের অনেক প্লেনের থেকে অনেক খানা লুট হয়ে গেছে,
সব হাতিয়ারগুলি আমাদের কিন্তু এখন উদ্ধার হয় নাই। এই হাতিয়ারগুলি কিন্তু উদ্ধার হয়ে গেলে সমস্যাটা অনেকটা সমাধান হবে। ঈদ শেষে রাজধানীতে ফিরতে শুরু করেছে মানুষ। ট্রেন, বাস, লঞ্চে কর্মজীবী মানুষের নগরীতে ফেরার ব্যস্ততা। দর্শক, নিয়ে যাচ্ছি রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে, যেখানে এই মুহূর্তে রয়েছেন সহকর্মী মামুন আব্দুল্লাহ, যুক্ত হচ্ছে তার সঙ্গে। মামুন, কমলাপুরে আপনি রাজধানী ফেরত মানুষের ভিড় কেমন দেখছেন? এছাড়া সেখানকার সার্বিক চিত্র আমাদের জানাবেন। বিপাশা, আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যে ঈদের ছুটি প্রায় শেষের দিকে এবং এবার লম্বা একটি ছুটি কিন্তু সাধারণ মানুষ কাটিয়েছেন। বিশেষ করে সরকারি ছুটি বেশ অনেক দিন ছিল এবং সেই সরকারি ছুটি কিন্তু এখনও আছে। সেই ছুটি কাটিয়ে যারা আসলে একটু আগে ভাগে আসতে চান, যারা একটু বেশ ভোগান্তি ছাড়া একটু আয়েসে আসতে চান, তারা কিন্তু সকাল থেকেই আজকে রাজধানীর কমলাপুরে আমরা দেখেছি ট্রেনে যোগে আসছেন এবং বিভিন্ন বাস কাউন্টারে আমরা দেখেছি সেখানেও কিন্তু মানুষের অর্থাৎ রাজধানী ফেরা মানুষের ভিড় কিন্তু আমরা বেশ লক্ষ্য করতে পেরেছি। এবং আপনি জানেন যে ঢাকা শহর বেশ অনেকটাই ফাঁকা, আজকেও কিন্তু ফাঁকা। সেই ঢাকা শহর ফাঁকা ঢাকা শহরকে আরও কর্মচঞ্চল, কর্মব্যস্ত এবং যানজটের যে নগরী, সেই যানজটের নগরী আবার তৈরি করতে মানুষ কিন্তু রাজধানীতে আসছেন। মানুষ রাজধানীতে আসে মূলত আসলে অন্যতম একটি কারণ হচ্ছে কর্মজীবী মানুষ কিন্তু ঢাকাতে বেশি থাকে এবং যারা আসলে ঈদের ছুটি কাটাতে নারীর টানে বাড়িতে যায় তারাই কিন্তু আসলে রাজধানীতে আবার ফিরছেন। অনেকে আবার আমরা দেখেছি যে আজকে অনেকে রাজধানী ছাড়ছেনও, এমন লোকের সাথেও আমাদের কথা হয়েছে। আপনি রাজধানী কমলাপুরে এখন যাদেরকে আসলে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে, তারা অনেকেই রাজধানী ছেড়ে বাড়ির উদ্দেশ্যে যাবেন। অনেকের সাথে কথা হয়েছে, তারা বলছেন যে তারা ছুটিতে আসলে রাজধানীতেই কাটান এবং এখন আসলে বেড়াতে যাচ্ছেন, কেউ শ্বশুর বাড়ি যাচ্ছেন কিংবা কেউ আসলে নিজের গ্রামের বাড়ি যাচ্ছেন। সবকিছু মিলে আসলে বলা চলে যে আসার মানুষ যেমন বেশি, রাজধানী ছাড়ার মানুষও কিন্তু এখন বেশ ভালোই আমরা দেখতে পাচ্ছি। তবে তারা আসলে আমাকে যেটি বলছেন যে এখন পর্যন্ত তারা বাড়তি ভাড়ার কোনো অভিযোগ করেননি, যানজটের অভিযোগ করেননি। তারা বলছেন যে এবার বেশ স্বাচ্ছন্দ্যেই তারা যেতে পেরেছেন এবং বেশ স্বাচ্ছন্দ্যে আবার ফিরতে পারছেন এবং আইনশৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে ট্রাফিক ব্যবস্থা সব কিছুই তারা বেশ ভালো বলছেন এবং বলছেন যে এরকম যদি কাটানো যায়, এরকম যদি ছুটি থাকে এই দুই ঈদে বিশেষ করে, তাহলে মানুষের যে ভোগান্তি আমরা এর আগে দেখেছি, যাতায়াতের ভোগান্তি, সেই ভোগান্তি হয়তো বা থাকবে না। উত্তরবঙ্গের থেকে অনেক মানুষ আমরা আসতে দেখেছি, দক্ষিণবঙ্গে আমরা দেখেছি যে রাজধানীর সায়দাবাদ যে প্রান্ত আছে সেখান থেকে কিন্তু মানুষ এখনও যাতায়াত করছে, অনেক মানুষ আসছে আমরা দেখেছি, বেশ স্বাচ্ছন্দ্যে আসছে বলা চলে। বিপাশা, মানুষজন আবার যাচ্ছে, ঢাকা ছাড়ছে, এমনটিও আছে আমাদের কাছে খবর। তো বিপাশা, এই ছিল আমার কাছে কমলাপুর থেকে রাজধানী ফেরত মানুষের খবর। জি মামুন, ধন্যবাদ আপনাকে। দর্শক, রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে যুক্ত ছিলেন সহকর্মী মামুন আব্দুল্লাহ। ঈদের সড়ক মহাসড়কে দুর্ঘটনায় 4 দিনে প্রাণ গেছে অন্তত 60 জনের। চিরদিনের জন্য পঙ্গু অনেকে। ভয়াবহ দুর্ঘটনায় ধ্বংস হচ্ছে অনেক পরিবার। বেপরোয়া যান চলাচল, আইন অমান্য, ফিটনেসবিহীন যানবাহন এবং অদক্ষ চালকই দুর্ঘটনার মূল কারণ। বিশেষজ্ঞরা বলছেন দুর্ঘটনার লাগাম টেনে ধরতে দরকার সংশ্লিষ্টদের সমন্বয় আর দীর্ঘমেয়াদী পরিকল্পনা। এসএম ফয়েজের রিপোর্টে থাকছে বিস্তারিত। চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক যেন মৃত্যু ফাঁদ। একই জায়গায় পরপর 3 দিন মর্মান্তিক দুর্ঘটনা। মুহূর্তেই ঝরে গেছে নারী শিশু সহ 15 জনের প্রাণ। শুধু তাই নয়, ঈদের দিন 10 জেলায় সড়কে ঝরেছে তরতাজা আরও 21টি প্রাণ। বগুড়ায় 3, মেহেরপুর 3, গাজীপুরে 2, ফরিদপুর, ব্রাহ্মণবাড়িয়া 2, নাটোর, মাগুরা ও ঝিনাইদহে 1 জন করে মারা গেছেন। মাদারীপুরের শিবচরে মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে নিহত হয়েছেন 4 জন। বগুড়ায় ঈদ উপহার দিতে গিয়ে বাস চাপায় প্রাণ হারিয়েছেন আপন 3 ভাই। বিশেষজ্ঞরা বলছেন অদক্ষ ড্রাইভার, অপরিকল্পিত মহাসড়ক, সচেতনতার অভাব সহ নানা কারণেই প্রতিদিনই সড়কে ঝরছে তরতাজা প্রাণ। ঈদে যা রূপ নিয়েছে মহামারীতে। উন্নয়নে যেমন সবার একটা আগ্রহ থাকে, সরকারের থাকে এবং প্রশাসন যন্ত্রের থাকে, কিন্তু মানুষ বাঁচানোর জন্য ছোট ছোট প্রজেক্টগুলি যেগুলি নেওয়া দরকার সেটার ব্যাপারে খুব একটা আগ্রহ থাকে না। সেই কারণে আমি বলবো
টেকসইভাবে যদি সড়ক ভিত্তিক যেই এখন দুর্বলতাগুলি আছে, বিশেষ করে এই করিডোরে চিটাগং কক্সবাজারের আঁকাবাঁকা রাস্তা কখনো মহাসড়ক হয় না। দুর্ঘটনা শুধু সড়কের নির্মাণজনিত কারণেই কিন্তু হয় না, অথবা জিওমেট্রিক কারণেও হয় না, পরিবেশগত কারণেও হয়। কে গাড়িগুলি চালাচ্ছে, গাড়িটা কি ফিট কিনা, চালক কি ফিট কিনা। সড়ক, রেল ও নৌ যোগাযোগের দীর্ঘমেয়াদী সমন্বিত ব্যবস্থা ছাড়া অনিরাপদ যোগাযোগ সমস্যার সমাধান সম্ভব নয় বলেও মনে করেন এই বিশেষজ্ঞ। বিআরটিএ রেগুলেটরি অথরিটি হিসাবে যেই অর্পিত দায়িত্ব আছে, সেটাও কিন্তু সারা বছর ধরে যদি দেখি তাহলে অবৈধ গাড়িগুলি আসবে না, অবৈধ চালক আসবে না, পরিবেশটা থাকবে হাইওয়ের স্ট্যান্ডার্ডে। পাশাপাশি আমি বলবো হাইওয়ে পুলিশকে তৈরি করা হয়েছে মহাসড়কগুলির কিন্তু নিরাপত্তাটা নিবিড় এনফোর্সমেন্টের মাধ্যমে এটাকে নিয়ন্ত্রণ করা সারা বছর। কিন্তু ওনারাও জনবলের ঘাটতির কথা বলে মৌসুমি কাজ করেন, টোকেন কাজ করেন। ঘটনা উত্তর চাপে পড়ে কিছু রাডার গান নিয়ে চলে আসেন। এটাকে কিন্তু কখনোই নিবিড় নজরদারি নিয়ন্ত্রণ বলে না। সড়ক দুর্ঘটনা রুখতে এখনই সচেতন হতে হবে সবাইকে, না হয় পৃথিবীর সব রং রূপ দেখার আগেই ঝরে যাবে তরতাজা প্রাণ। এসএম ফয়েজ, বাংলা ভিশন, ঢাকা। ঈদের লম্বা ছুটি রাজধানীবাসী যে পরিপূর্ণভাবে উপভোগ করছেন তা যেন স্পষ্ট করে তুলেছে বিনোদন কেন্দ্রগুলো। প্রতিটি বিনোদন কেন্দ্রে মানুষের ঢল, শিশু থেকে বৃদ্ধ সবাই যে যার মতো আনন্দ খুঁজে নিচ্ছেন। শিশুদের ছাপিয়ে বড়দেরও গল্প আড্ডায় মুখর রাজধানীর বিনোদন কেন্দ্রগুলো। গোলাম মাইনুল হাসানের রিপোর্টে বিস্তারিত। ঈদের আমেজ এখনো কাটেনি, তাই যেন বলছেন রাজধানীর বিনোদন কেন্দ্রগুলো। সব বিনোদন কেন্দ্রগুলোতেই মানুষের সরব উপস্থিতি, সবাই উপভোগ করছেন ঈদের ছুটিগুলো। ঈদ শেষ, বন্ধু আত্মীয় পরিজনের বাসায় মোটামুটি বেড়ানোও হয়েছে, তাই এবার বিনোদন কেন্দ্রগুলোতে যাবার পালা। আত্মীয় স্বজনের বাসায় বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করলাম, এখন আজকে বাইরে এসে বাচ্চাদের নিয়ে বিনোদন কেন্দ্রগুলোতে। আত্মীয় স্বজনের বাসায় যাওয়া শেষ, ওরা সব জায়গায় ঘোরাঘোরা শেষ। ঈদের ছুটিতে সন্তানদের বিনোদন কেন্দ্রগুলোতে ঘুরতে নিয়ে যাবেন, বাবা মায়ের এমন লক্ষ্য থাকে, এমনটা জানালেন অভিভাবকরা। বাচ্চাদের নিয়ে ঘোরার টার্গেট তো সব বাবা মায়ের থাকে, আমরাও ওই টার্গেট নিয়েই বেরোইছি। ঈদে প্রতি ঈদেই টার্গেট থাকে। আজকে আসলাম নব থিয়েটারে, যে খেলনাগুলো রাইডসগুলো চড়তে ওরা পছন্দ করে, ভালোবাসে, এর জন্য আসা আর কি। ঈদের সময় একটা টার্গেট থাকে, তাদেরকে নিয়ে একটু আনন্দ উল্লাস করে বেড়ানো, তারা অনেক মজা করে আর কি। জলসিঁড়ি গেছিলাম সকালের দিকে, গিয়ে এখানে ঘুরে আসলাম, এটা দেখবো তো চাইছিলাম যে 6টার দিকে শো মনে পাবো, তা পাইনি, এখন 7টার শো পাইছি আর কি। ঢুকলাম, বাচ্চারা একটু আনন্দ করবো। ঢাকা শহর ফাঁকা আছে, রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন আছে, বাচ্চারা খোলামেলা পরিবেশে ঘুরতে পারতেছে, এই জন্য নিয়ে আসা। শনিবার পর্যন্ত বিনোদন কেন্দ্রগুলোতে মানুষের চাপ থাকবে এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা। গোলাম মাইনুল হাসান, বাংলা ভিশন, ঢাকা। ব্যাপক তর্ক বিতর্ক আর বিরোধী দল ও মুসলিম এমপিদের প্রবল আপত্তির মধ্যে ভারতের রাজ্যসভায় পাশ হয়েছে বিতর্কিত ওয়াকফ বিল। এর আগে লোকসভায় 13 ঘন্টা বিতর্কের পরে বিলটি 56 ভোটের ব্যবধানে পাশ হয়। লোকসভায় পাশ হওয়ার পরদিন বৃহস্পতিবার ওয়াকফ বিলটি রাজ্যসভায় পেশ করা হয়। তুমুল বিতর্কের পর রাত 2টার পর এই বিলে অনুমোদন দেয় রাজ্যসভা। বিলটির পক্ষে 288 আর বিপক্ষে 232 ভোট পড়েছে। সংশোধিত ওয়াকফ বিল অনুযায়ী কেন্দ্রীয় ওয়াকফ কাউন্সিল ও ওয়াকফ বোর্ডে 2 জন অমুসলিম সদস্য থাকা বাধ্যতামূলক, তবে তারা ধর্মীয় কোনো বিষয়ে হস্তক্ষেপ না করে শুধুমাত্র প্রশাসনিক উদ্দেশ্য পরিচালনা করবে বলে জানিয়েছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এছাড়া সম্পত্তি প্রদানের ক্ষেত্রে অন্তত 5 বছর ইসলাম ধর্ম পালন করলে তবেই ওয়াকফ সম্পত্তি পাওয়া যাবে। ভারতীয় মুসলিমেরা আশঙ্কা করছে এই বিলকে ব্যবহার করে হিন্দু জাতীয়তাবাদী বিজেপি সরকার মুসলিমদের সম্পত্তির উপর আরও বেশি নিয়ন্ত্রণ নেবে। ওয়াকফ বিলের বিরোধিতা করে তাই ভারতের রাস্তায় চলছে সাধারণ মানুষের বিক্ষোভ। এদিকে বিরোধী দলগুলো বলছে ওয়াকফ সংশোধনী বিল দেশের মুসলিমদের ধর্মীয় স্বাধীনতায় হস্তক্ষেপ। তৃণমূলের অভিযোগ, বিজেপির আনা এই বিলে মুসলমানদের অধিকার খর্ব করা হবে। কেন্দ্রীয় সরকার অবশ্য বলছে নতুন আইন হলে ওয়াকফ নিয়ে দুর্নীতি দূর হবে, উপকৃত হবেন মুসলিমরাই। খেলার খবর, ফিফা র্যাঙ্কিং। হামজা চৌধুরীর ছোঁয়ায় ফিফা র্যাঙ্কিংয়ে অনেক দিন পর উন্নতি হয়েছে বাংলাদেশের ফুটবলের। ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাই গোল শূন্য ড্র করে 2 ধাপ এগিয়ে 183 নম্বরে উঠে এসেছে বাংলাদেশ। ইংলিশ প্রিমিয়ার লিগের ফুটবলার হামজা চৌধুরীর অভিষেক ম্যাচে উজ্জীবিত বাংলাদেশ অ্যাওয়ে ম্যাচে ভারতকে রুখে দেয়। শিলংয়ে 25 মার্চ
ওই ম্যাচে গোল স্কোরিং ব্যর্থতায় জয়বঞ্চিত হলেও ওই ড্রতে ফিফা র্যাঙ্কিংয়ে ভারত যেখানে এক ধাপ পিছিয়ে 127তম স্থানে নেমে এসেছে, সেখানে বাংলাদেশ 2 ধাপে গিয়ে 185 থেকে 183তে উঠে এসেছে। 2024 সালে ফেব্রুয়ারির পর র্যাঙ্কিংয়ে বাংলাদেশের এটি সর্বোচ্চ অবস্থান। 2023 সালের অক্টোবরেও র্যাঙ্কিংয়ে 189তম স্থান থেকে 183তে উঠে এসেছিল জামাল ভুঁইয়ারা। র্যাঙ্কিংয়ে বাংলাদেশের পয়েন্ট বেড়েছে 5.35। বাংলাদেশের মোট পয়েন্ট এখন 904.16। 182তম স্থান থেকে বাংলাদেশের ওপরে ভুটান। ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশ পুরুষ ফুটবল দলের সেরা অবস্থান ছিল 1996 সালে 110 নম্বরে। অন্যদিকে 2018 সালে বাংলাদেশের র্যাঙ্কিং সর্বনিম্ন 197 নম্বরে নেমে গিয়েছিল। র্যাঙ্কিংয়ে 175তম স্থান থেকে বাংলাদেশের উপরে আছে নেপাল এবং 200তম স্থানে থেকে শ্রীলঙ্কা সবার নিচে। র্যাঙ্কিংয়ের শীর্ষে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। বিশ্বকাপ বাছাই পর্বে ব্রাজিলকে 4-1 গোলে হারিয়ে আর্জেন্টিনার পয়েন্ট বেড়েছে 18.91। র্যাঙ্কিংয়ে দ্বিতীয় স্থানে স্পেন। বিশ্বকাপ রানার্স আপ ফ্রান্স তৃতীয়, চতুর্থ স্থানে ইংল্যান্ড এবং ব্রাজিল নেমে গেছে পঞ্চম স্থানে। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আর একবার জানিয়ে। বাংলাদেশি পণ্যে যুক্তরাষ্ট্রের 37% শুল্ক আরোপ। পোশাক রপ্তানিতে অশনি সংকেত, চরমভাবে হোঁচট খাওয়ার শঙ্কা বিশ্লেষকদের। দেশ বদলাতে চাইলে পরিচালনা পদ্ধতি বদলাতে হবে, বিমস্টেক ইয়াংজেন ফোরামে বললেন প্রধান উপদেষ্টা। মোদির সঙ্গে বৈঠক আজ। পার্বত্য চট্টগ্রামের সকল সহিংসতার মূল কারণ চাঁদাবাজি, বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এদেশের বিরুদ্ধে ভারতের কিছু মিডিয়ার মিথ্যাচারের অভিযোগ। ঈদ শেষে রাজধানীতে ফিরতে শুরু করেছে মানুষ, নির্বিঘ্নে ফেরার স্বস্তি। সড়ক মহাসড়কে 4 দিনে প্রাণ গেছে অন্তত 60 জনের। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 10টায়, 9টায় রয়েছে নিউজ টপ 10, দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews। সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।